ইন্দোনেশিয়ার রাস্তায় সম্প্রতি একটা দৃশ্য বেশ আলোড়ন তুলেছে, দেখেছেন? গোলাপি পোশাকে সারিবদ্ধ নারীরা, আর হাতে তাদের ঝাঁটা। এই ছবিটা আসলে একটা বৃহত্তর অস্থিরতার প্রতীক। একদিকে সাধারণ মানুষের অর্থনৈতিক চাপ বাড়ছে, অন্যদিকে সরকারের কিছু সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ। আজকের আলোচনায় আমরা কয়েকটা রিপোর্ট আর সূত্রের দিকে তাকাবো। চেষ্টা করব বুঝতে ইন্দোনেশিয়ায় ঠিক কি ঘটছে, কেন এই অস্থিরতা। আমাদের লক্ষ্য হলো মূল কারণগুলো খুঁজে বের করা, এই যে প্রতিবাদের প্রতীকগুলো, এগুলোর অর্থ বোঝা, আর সবচেয়ে জরুরি বর্তমান নেতৃত্বের সাথে দেশের ওই কর্তৃত্ববাদী অতীতের সংযোগটা বিশ্লেষণ করা। আচ্ছা, তাহলে শুরু করা যাক এই গভীর অনুসন্ধান। হ্যাঁ, পরিস্থিতিটা আসলেই বেশ জটিল, আর অনেকগুলো দিক আছে। একদিকে মানুষের জমে থাকা অর্থনৈতিক ক্ষোভ, বিশেষ করে জীবনযাত্রার খরচ বাড়ছে, আর আরও অন্যান্য সুবিধার প্রস্তাবনাও ছিল। এই সব একসাথে সাধারণ মানুষের চোখে চরম অধ্যত্ব হিসাবে লেগেছে। এটা শুধু টাকার অঙ্ক নয়, বুঝলেন তো, এটা একটা বার্তা দেয় যে নির্বাচিত প্রতিনিধিরা জনদুর্ভোগ নিয়ে কতটা উদাসীন। যখন বেকারত্বের হার বিশেষ করে তরুণদের মধ্যে প্রায় 2 অঙ্কের কাছাকাছি, আর মানুষ যখন খাদ্যের দাম সামলাতে হিমশিম খাচ্ছে, তখন এই ধরনের সিদ্ধান্ত তো আগুনে ঘি ঢালার মতোই। আর এই ধারণাটা কি পার্লামেন্টের প্রতি মানুষের যে আস্থাহীনতা সেটার সাথেও যুক্ত? হ্যাঁ, আপনি যেমনটা বলছিলেন, সাম্প্রতিক জরিপে তো পার্লামেন্টের বিশ্বাসযোগ্যতা একদম নিচে। একদম ঠিক তাই। ইন্দোনেশিয়ার বেশ কয়েকটা স্বাধীন জরিপ সংস্থা জানাচ্ছে যে পার্লামেন্ট বা দেওয়ান পেরাওয়াকিলান রাকিয়াত ডিপিআর দেশের সবচেয়ে কম বিশ্বস্ত প্রতিষ্ঠান। দুর্নীতির অভিযোগ আছে, আইন প্রণয়নে ধীরগতি, আর এই ধারণাটা যে জনস্বার্থের চেয়ে দলীয় বা ব্যক্তিগত স্বার্থকেই বেশি গুরুত্ব দেওয়া হয়, এটা মানুষের মাথায় ঢুকে গেছে। তাই যখন এই ভাতা বৃদ্ধির খবরটা এলো, তখন সেটাকে আর বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখেনি কেউ, বরং বিদ্যমান ক্ষোভের আগুনে নতুন জ্বালানি হিসেবে দেখা হয়েছে। মানুষ দেখছে যাদের তাদের স্বার্থ দেখার কথা, তারা আসলে নিজেদের আখের গোছাতেই ব্যস্ত। আর এই সম্মিলিত ক্ষোভটাই তো রাস্তায় নেমে এলো। শুরুতে জাকার্তায় প্রতিবাদ হলেও সেটা দ্রুত দেশের অন্য অংশে ছড়িয়ে পড়ল। মাকাসার, সুরাবায়া, মেদান, বান্দুঙ্গের মতো বড় শহরগুলোতে শান্তিপূর্ণ বিক্ষোভ দ্রুতই সহিংস হয়ে উঠল, বিশেষ করে পুলিশের সাথে সংঘর্ষের পর। পুলিশের গাড়ি পোড়ানো, সরকারি ভবনে হামলা, এমনকি কিছু সংসদ সদস্যের বাড়ি আর তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানেও হামলার ঘটনা ঘটেছে। জাকার্তার কেন্দ্রস্থলে দোকানপাট লুটপাট হয়েছে, আঞ্চলিক সংসদ ভবনগুলোতেও আগুন লাগানোর চেষ্টা হয়েছে। এদিকে আবার প্রেসিডেন্টের নিজের কর্মকাণ্ড নিয়েও বেশ কথা হচ্ছে। বিক্ষোভ যখন চরমে, তখন খবর এলো তিনি তার নির্ধারিত চীন সফর বাতিল করছেন। কিন্তু তার কিছুদিন পরেই তাকে বেইজিংয়ে দেখা গেল প্রেসিডেন্ট শি জিনপিং আর রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে। তবে এই সফর সমালোচকদের সুযোগ করে দিয়েছে এটা বলার যে দেশের মানুষের উদ্বেগের চেয়ে আন্তর্জাতিক মঞ্চে নিজের ইমেজ রক্ষা করা তার কাছে বেশি জরুরি। এই পুরো পরিস্থিতিটা বুঝতে হলে বিশেষ করে প্রাবোর নেতৃত্ব আর রাষ্ট্রীয় ক্ষমতার ব্যবহার, এটা বুঝতে হলে বোধহয় একটু ইতিহাসের দিকে তাকাতে হবে, তাই না? ইন্দোনেশিয়ার দীর্ঘদিনের শাসক সুহার্তোর নিউ অর্ডার বা নয়া বিধান আমলের কথা আসছে বারবার। ঠিক তাই। সুহার্তো 1967 থেকে 1998, 31 বছর ইন্দোনেশিয়া শাসন করেছেন। তার নয়া বিধান একদিকে দেশকে বিদেশি বিনিয়োগের জন্য খুলে দিয়েছিল, অর্থনৈতিক উন্নতি এনেছিল, রাজনৈতিক স্থিতিশীলতা দিয়েছিল, এমনটা দাবি করা হয়। কিন্তু এর অন্ধকার দিকটাও ছিল ভয়াবহ। এটা ছিল একটা পুরোপুরি স্বৈরতন্ত্র। 65 সালের একটা কথিত অভ্যুত্থান চেষ্টার অজুহাতে কমিউনিস্ট পার্টি আর বামপন্থী সন্দেহে লক্ষ লক্ষ মানুষকে হত্যা বা বিনা বিচারে ভিন্নমত দমন, সমালোচক, সাংবাদিক, অ্যাক্টিভিস্টদের গুম, খুন বা জেলে ঝোকানো, এগুলো ছিল নিয়মিত ঘটনা। এই মডেলটা আবার অর্থনৈতিক উদারীকরণের সাথেই চলত। বিদেশি বিনিয়োগ এসেছে, কিন্তু রাজনৈতিক অধিকার ছিল একদম সীমিত। প্রাবোর উত্থান্ত ও সুহার্তোর নয়া বিধানের ছায়াতেই। তিনি ইন্দোনেশিয়ার এলিট মিলিটারি পরিবার থেকে এসেছেন, আর সুহার্তোর সময়েই সেনাবাহিনীতে তার দ্রুত পদোন্নতি হয়। তিনি কুখ্যাত স্পেশাল ফোর্সেস কোপাসুস
এর নেতৃত্ব দেন। এই বাহিনীর নাম পূর্ব তিমুর, আছে, পাপুয়ার মতো জায়গায় মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িয়ে আছে। প্রাবো প্রায়শই এলিট বিরোধী, বিদেশি শক্তিবিরোধী কথা বলেন, যা সুহার্তোর শেষের দিকের জাতীয়তাবাদী প্রচারণার সাথে মেলে। আর এই সংঘাতের মানবিক মূল্যও তো কম নয়। বিভিন্ন মানবাধিকার সংগঠনের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী আগস্টের শেষ থেকে শুরু হওয়া এই বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে অন্তত 10 জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন। আহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে, যাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। শত শত বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। এই সব মিলিয়ে আমরা কি দেখছি? একটা আপাত অর্থনৈতিক দাবি থেকে শুরু হওয়া বিক্ষোভ, যেখানে গোলাপি আর সবুজ রঙের মতো প্রতীকগুলো রাষ্ট্রীয় ক্ষমতার বিরুদ্ধে সাধারণ মানুষের প্রতিরোধের ভাষা হয়ে উঠেছে। সারসংক্ষেপে এটাই বলা যায়। একদিকে রয়েছে জবাবদিহিতা, স্বচ্ছতা আর মানবিক মর্যাদার জন্য সোচ্চার এক জনতা, বিশেষ করে নারীরা। অন্যদিকে রয়েছে এমন এক শাসন ব্যবস্থা যার শীর্ষ নেতৃত্বে অতীতের স্বৈরাচারী ছায়া, আর বর্তমান কার্যকলাপে সেই অতীতের প্রতিধ্বনি দেখতে পাচ্ছেন অনেকে। ইন্দোনেশিয়া এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, আর এখানে ভবিষ্যতের জন্য একটা বড় প্রশ্ন থেকে যায়। ইন্দোনেশিয়ার দীর্ঘ ইতিহাস, বিশেষ করে সুহার্তো যুগের অভিজ্ঞতা আর বর্তমান প্রেসিডেন্টের নিজস্ব পটভূমি ও রাজনৈতিক কৌশলকে যদি একসাথে মেলানো হয়, তাহলে এই নব্য জাতীয়তাবাদ আর নয়া বিধান আমলের নিয়ন্ত্রণাকামী কৌশলগুলোর মিশ্রণ, বিশেষ করে এই ডিজিটাল যুগে ভিন্ন মত দমনের আধুনিক সক্ষমতা যদি যুক্ত হয়, তাহলে দেশটির গণতন্ত্র এবং মানবাধিকারের উপর এর দীর্ঘমেয়াদী প্রভাব কী হতে পারে।